আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি, তবে মানসিকভাবে বেশি একটা ভালো নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি পুঁজিবাজারে কিভাবে অংশগ্রহণ করলাম। চাকরি করার সুবাদে আমার এক বড় ভাইয়ের সাথে 2006 সালে ওনার সাথে পরামর্শ করলাম, বা উনি আমাকে একটু পরামর্শ দিলেন। তখন আইপিওর বিজনেসটা খুব ভালো ছিল, যে আমি পুঁজিবাজারে ঢুকলাম। আইপিও ঢুকতে থাকলাম, তখন 5,000 টাকার লট ছিল। লটারির মাধ্যমে আইপিও পাওয়া যেত। প্রথমে 2টা অ্যাকাউন্ট করলাম, বিও অ্যাকাউন্ট আইপিও ধরার জন্য, কিন্তু কোনোটাই আইপিও পাই নাই। অনেক দিন পর যখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা আইপিও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইপিও আসলো, সরি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক না, ট্রাস্ট ব্যাংকের আইপিও আসলো, তখন একটা আইপিও লটারি পেয়ে গেলাম। তখন অনেক খুশি হয়ে গেলাম যে আইপিওটা পেলাম। আমার জীবনে এই প্রথম ট্রাস্ট ব্যাংকের আইপিও থেকে প্রায় 65,000 টাকার মতো প্রফিট নেই। এই মনে হয় যে লোভে পড়লাম। ওই বড় ভাইকে অনেক ধন্যবাদ দিই। ওই দিনও কথা হলো ওনার সাথে যে ভাই, আপনি আমাকে এমন একটা ব্যবসা শিখাইলেন, এই ব্যবসায় আজকে আমি 15 থেকে 3-এ চলে আসলাম। এর অর্থটা বুঝে নিন যে কি, আমি পুরোটা বললাম না, যে 15 থেকে 3-এ চলে আসলাম। ভাই একটা হাসি দিয়ে আমার বললো কি যে ভাই, আগে তো অনেক লাভ করলেন। হ্যাঁ, লাভ করছি। কোথায় লাভ করছি, কিভাবে করছি? এই যে একটা দিয়ে শুধু জীবনের প্রথম, তারপর থেকে এখন পর্যন্ত 15 থেকে 3-এ আসলো। এটা হলো আমার জীবনের একটা বড় ঘটনা। ভাইয়ের সাথে এখনও মাঝে মাঝে কথা হয়, যোগাযোগ হয়। ভাইকে বললাম যে ভাই, আপনি আমার জীবন এমন একটা ব্যবসা শিখাই দিলেন, যে ব্যবসাটা 2006 থেকে 2025, প্রায় 19 বছর যাবৎ চলতেছে ব্যবসাটা নিচে নামা ছাড়া আজও পর্যন্ত উপরে উঠতে পারলাম না। এমন ব্যবসাটা শিখাইলেন। আর এই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মা নাই, কোনো বাপ নাই, কেউ নাই, কোনো গার্জিয়ান নাই যে ব্যবসাটা দেখাশোনা করবে, যে ব্যবসাটা কি কারণে এমন হচ্ছে বা কি। মাঝে মাঝে কিছু কিছু বিজ্ঞ লোকরা বললেন, যখন সার্কিট ব্রেকার ছিল, যে ফ্লোর প্রাইস উঠায় দিলে মার্কেট নিজস্ব গতিতে যাবে। এমন নিজস্ব গতিতে মার্কেট গেল, যেটা আমার একটা শেয়ার ছিল বিডি ফাইন্যান্স, 48 টাকা করে কিনা, যে ফ্লোর প্রাইসটা উঠায় দিল। এখন আপনারা চিন্তা করে দেখেন যে বিডি ফাইন্যান্স এখন কত কত টাকাতে চলে আসছে। আমার কিনা ছিল 48 টাকা। তাহলে ওই যে বিজ্ঞ লোকগুলি যে কোন স্বার্থে, কার স্বার্থে তখন বলছিল যে ফ্লোর প্রাইস উঠায় দেওয়ার জন্য, এই যে ফ্লোর প্রাইস উঠায় দিয়া আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এমন রাস্তা নামাইলো, এটার দায়ভার কে নিবে বা কেন? বা তারা যে সময় ওই দাবিগুলি উঠাইছেন যে ফ্লোর প্রাইস উঠায় দেওয়ার জন্য, ফ্লোর প্রাইস উঠালে মার্কেট ভালো হবে, বা তারা কি কোথায় পড়াশোনা করছিলেন, কিভাবে করছেন, বা তারা সার্টিফিকেটই বা পেলেন কীভাবে, কে দিল ওনাদেরকে সার্টিফিকেট, এসব মন্তব্য করার জন্য, এসব পরামর্শ করার জন্য। আর মানুষ এখন এত ক্ষতিগ্রস্ত হলো। ফ্লোর প্রাইস না ওঠালে হয়তো মানুষ শেয়ার বিক্রি করতে পারতো না, না করতে পারো, টাকা পড়ে থাকতো। এখন 48 টাকা শেয়ার যদি আপনার 8 টাকা 5 টাকা চলে আসে, ওইটা বিক্রি করে লাভটা কি? এ টাকা দিয়ে কী করবে, কী কাজে আসবে? এমন পরামর্শ কেন মানুষ দেয়? বা একটা রাষ্ট্র কি কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই? বা যারা এটা নিয়ন্ত্রণ সংস্থা, যারা এটা পরিচালনা করেন, তারা কি এটা বুঝেন না যে কীভাবে কী করতে হয়? যদি ওনারা নাই বুঝেন, আমরা যারা একদম সাধারণ মানুষ, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, ওনাদের উপরে ছেড়ে দেখ, আমরা দেখি পারি কি না। তো ওনারা যখন ব্যর্থ হচ্ছে, তা আমরা ব্যর্থ হলে সমস্যাটা কোথায়? আমরা ব্যর্থ হই, ওনারা তো ওনাদের জায়গা থেকে ওনারা ঠিকই ফায়দা হাসিল করে নিচ্ছে। তাহলে আমরা একটু ওনাদের জায়গায় যাই, আমরা একটু ফায়দা হাসিল করি, আমাদের লসটা একটু উঠাই। এসব একটু দেখার চিন্তা ভাবনার বিষয় আছে। এমন হাজার হাজার বিনিয়োগকারী ওই দিন পুঁজিবাজারের জানাজা করে ফেললো। জানাজা করার পর আবার এখনও মানুষ আন্দোলন করতেছে, তারপরেও মানুষের টনক নড়তেছে না। কী কারণে এমন হচ্ছে? এটা কি আজও পর্যন্ত কি কোনো এটা নিয়ে সুরা হবে না? কেউ কোনো কিছু করবে না এটা নিয়ে? ঈদের আগে আর কয়টা দিন আছে? মানুষ তো ঈদ উদযাপন করবে, ঈদ করবে। ঈদের একটা ব্যাপার আছে, টাকা পয়সা এখানে অনেক একটা ব্যাপার। অনেক মানুষ তো ওই পুঁজিবাজার নিয়ে
অনেকে রিটায়ার্ড করে সব টাকা পুঁজিবাজারে ইনভেস্ট করছেন, যে সুদ খাওয়ার চেয়ে ওই পুঁজিবাজারে যতটুকু হোক ইনভেস্ট করে যদি এখান থেকে কিছু পাওয়া যায়, জানি না কতটুকু হালাল বা হারাম, তবুও মানুষ বিকল্প ওই সুদের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এই পুঁজিবাজারে ইনভেস্ট করছে, যে না অন্তত পক্ষে সুদ খাবো না, পুঁজিবাজারে একটু ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করব। আমি এটা আসলে জানি না যে পুঁজিবাজারের ব্যবসাটা হালাল না হারাম। তারপর আমি ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি যে মানুষ হয়তো বা বোঝার চেষ্টা করছে যে না পুঁজিবাজারটাই হয়তো বা সুদের চেয়ে একটু ভালো হবে, এই জন্য পুঁজিবাজারে ইনভেস্ট। আর পুঁজিবাজারে ইনভেস্ট করে আমার মতো হাজার হাজার লাখ লাখ লোক এখন পথে বসার মতো। হয়তো বা কারো ঘরে এখন আজকে খেতে পারলো, কালকে কি খাবে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। কালকের খাবার নাই, ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ দিতে পারতেছে না, ছেলে মেয়েদের পোশাক আশাক সব কিছু, অনেক সংসারে এখন অশান্তি দেখা দিচ্ছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে যে আজকে অমুকে আত্মহত্যা করছে, অমুকে আত্মহত্যা করার চেষ্টা করতেছে, তার ঘরে অশান্তি, তার বউয়ের সাথে ঝগড়া, তার পরিবারের সাথে ঝগড়া, কেউ তার তার ওয়াইফের কাছ থেকে টাকা নিয়ে ইনভেস্ট করছে, হয়তো বা ভাবছে যে মার্কেট এখন খুব একটা তলানিতে আছে, মার্কেট এখন যদি একটু ইনভেস্ট করা যায়, হয়তো বা এখানে যদি 50 পয়সা বা 60 পয়সা বা 1 টাকা গ্যাপ পাওয়া যায়, 1 লাখ টাকা ইনভেস্ট করলে যে শেয়ারটা 10 টাকা আছে, হয়তো বা এখান থেকে 10,000 টাকা পাবে, এই আশা ইনভেস্ট করছি। এই আশাটাও মানে গুলিবালি হয়ে গেল। এখানে ইনভেস্ট করেও যে শেয়ারটা 10 টাকায় কিনলো, এখন এই শেয়ারটা আবার 8 টাকায় চলে আসছে। মানুষ এখন কি করবে, কোন দিকে যাবে? এটা আসলে সরকারের ভালোভাবে একটু বোঝা উচিত। আমাদের দেশ এখন তো একটা মানে একটা স্বাধীন, মানে সবাই তো বলতেছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দেশ নতুনভাবে চলতেছে। তাহলে এই বাজারটা কেন এখনও স্বাধীন হলো না? এই বাজারটা কেন এখনও পতনের দিকে যাচ্ছে? স্বাধীন হলে তো সব কিছু নতুন দিকে বা সব কিছু উপরের দিকে যাওয়ার কথা, নতুন করে গঠন হওয়ার কথা, রাষ্ট্রের উন্নতি হওয়ার কথা। তাহলে আমরা তো দেখতেছি এখন যে না, সব দিকেই এখন নিচের দিকে যাচ্ছে। তাহলে মানে এত পরিবর্তন, এত কিছু করে এত মানুষের প্রাণ দিয়ে লাভটা হলো কি? কত হাজার হাজার মানুষ জীবন দিল, প্রাণ দিল, এখনও অনেক হাজার হাজার মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এই দেশের স্বাধীনতার জন্য বা দেশের ফ্যাসিস্টবাদ থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে কোথায়? এখনও তো আমরা মুক্ত হতে পারলাম না। যদিও ওইভাবে মুক্ত হলো, কিন্তু পুঁজিবাজারটা আজ পর্যন্ত মুক্ত হতে পারলো না। এটা নিয়ে কি আপনারা একটু চিন্তা ভাবনা করবেন বা এটা নিয়ে একটু দেখেন যে আমাদের মতো এরকম যারা বিনিয়োগকারী আছি ওনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা যায় কি না? যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে, আপনারা মানে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমার কথার মধ্যে, যেহেতু আমি প্রথম বা নতুন হয়ে কথাগুলি বলতেছি, আমাকে সংশোধন করে দিবেন। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।